আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রুবায়েত হাসান। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সৃষ্ট জোয়ারের কারণে পটুয়াখালী, সাতক্ষীরা এবং বাগেরহাটের অনেক জায়গায় এখনও পানিবন্দী হয়ে পড়েছে অনেক মানুষ। পটুয়াখালীতে 200-রও বেশি গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে রয়েছে এসব গ্রামের প্রায় 6 লাখ মানুষ। ক্ষতিগ্রস্ত হয়েছে শত শত ঘরবাড়ি, ভেঙেছে বেড়িবাঁধ, ভেসে গেছে অসংখ্য মাছের ঘের এবং পুকুর। বরগুনাতেও অনেকটা একই অবস্থা, তলিয়ে গেছে অনেক বসতঘর, পুকুর ও মাছের ঘের। নষ্ট হয়েছে জমির ফসল। পানিবন্দী মানুষের সহায়তায় প্রশাসনের কিছু উদ্যোগ দেখা গেলেও এটি পর্যাপ্ত নয় বলে ভুক্তভোগীরা দাবি করেছেন। এদিকে এখনও উত্তাল রয়েছে বঙ্গোপসাগর, বইছে ঝোড়ো বাতাস। দর্শক, এই মুহূর্তে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে উপকূলীয় এলাকায় বৈরী আবহাওয়া বিরাজ করছে। এ বিষয়ে জানাতে পটুয়াখালী থেকে সরাসরি যোগ দিয়েছেন আমার সহকর্মী মোহাম্মদ ইমরান। ইমরান, একটু জানাবেন যে পানিবন্দী মানুষের অবস্থা কেমন দেখছেন, দুর্ভোগ কতটা, আর আবহাওয়ার সবশেষ তথ্য কি রয়েছে এই মুহূর্তে আপনার কাছে? রুবায়েত, আপনাকে ধন্যবাদ। ঘূর্ণিঝড় ইয়াস ভারতের উড়িষ্যা ও ঝাড়খণ্ড এলাকা অতিক্রম করলেও পটুয়াখালীর উপকূলীয় এলাকা কিন্তু বৈরী আবহাওয়া বিরাজ করছে। পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে। গতকাল থেকে আকাশ হালকা মেঘাচ্ছন্ন রয়েছে। বাতাসের চাপ কিছুটা কমলেও উপকূলীয় এলাকায় কিন্তু ঝড়ো হাওয়া বইছে। এদিকে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে পটুয়াখালীর প্রায় 232টি গ্রাম প্লাবিত হয়েছে। বিধ্বস্ত হয়েছে প্রায় 4209টি বসতঘর। পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে 483টি বসতঘরের। এদিকে প্রায় 7085টি মৎস্য ঘের ও পুকুর তলিয়ে গেছে। মৎস্য খাতে ক্ষতি নির্ধারণ করা হয়েছে প্রায় 550 কোটি টাকা। দুর্গত এলাকার মানুষ অনেকেই এখনো পানিবন্দী হয়ে আছেন। এসব এলাকার প্রায় 6 লাখ মানুষ কিন্তু এখনো পানির নিচে তলিয়ে আছেন। আমি আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি, এ পর্যন্ত কিন্তু এসব এলাকার মানুষের কাছে এখনো কিন্তু ত্রাণ সহায়তা পৌঁছায়নি। এসব মানুষকে ত্রাণ ও টিনের জন্য জেলা প্রশাসন সরকারের কাছে কিন্তু হস্তক্ষেপ কামনা করেছেন। আমি আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি, বর্তমানে দুর্গত এলাকার এসব মানুষ না খেয়ে দিনাতিপাত করছেন। তো এই গতকাল দুমকি উপজেলার সন্তোষদি গ্রামে হোগল পাতা কাটতে গিয়ে জোয়ারের পানিতে ভেসে এক নারীর কিন্তু মৃত্যু হয়েছে। উপকূলীয় এলাকার মানুষ কিন্তু ত্রাণ নয়, তারা কিন্তু টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন। তো রুবায়েত, পটুয়াখালী থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। মোহাম্মদ ইমরান যোগ দিয়েছিলেন আমার সঙ্গে পটুয়াখালী থেকে, সেখানকার সবশেষ পরিস্থিতি তিনি জানাচ্ছিলেন। এদিকে শরীয়তপুর থেকে মুন্সিগঞ্জে শিমুলিয়া যাওয়ার পথে ট্রলারডুবির ঘটনায় একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন অন্তত 4 জন। নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে উদ্ধার তৎপরতা চালাচ্ছে ফায়ার সার্ভিস ও নৌ পুলিশের সদস্যরা। নিষেধাজ্ঞা অমান্য করে ঘাটের 3 কিলোমিটার দূরে পৌলান মৌলাকান্দি থেকে 18 জন যাত্রী নিয়ে শিমুলিয়ার উদ্দেশ্যে ট্রলারটি ছেড়ে যায় বলে জানিয়েছে নৌ পুলিশ। চলতি মাসের শুরুতে বাংলাবাজার শিমুলিয়া নৌপথের কাঁঠালবাড়ি ঘাট এলাকায় স্পিডবোট দুর্ঘটনায় 26 জন প্রাণ হারান। দেশের প্রায় সবখানেই করোনার প্রকোপ বাড়ছে। আশঙ্কাজনক হারে করোনা সংক্রমণ বাড়ার পেছনে সাধারণ মানুষের উদাসীনতাকেই দায়ী করছেন চিকিৎসকরা। প্রশাসনের নানা পদক্ষেপেও কমছে না করোনার সংখ্যা। রাজশাহীতে 24 ঘন্টার ব্যবধানে করোনা শনাক্তের হার বেড়েছে দ্বিগুণেরও বেশি। শতকরা 17.7 থেকে লাফিয়ে উঠেছে শতকরা 42 ভাগে। মঙ্গলবার 39 জনের পর বুধবার আক্রান্ত হয়েছে 70 জন। 15টি আইসিইউতে 184 জন রোগী এখনও চিকিৎসাধীন। সংক্রমণ বিবেচনায় 37টি জেলাকে উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর, যার মধ্যে একটি নাটোর। জেলায় নতুন করে সংক্রমণ বেড়েছে শতকরা 30 ভাগ। উদাসীনতার কারণেই মানুষের করোনার হার বাড়ছে নাটোরে। এতে নাটোরের প্রশাসনের একটু নড়ে চড়ে বসা উচিত। এই নিয়ে আমরা খুবই আতঙ্কের মধ্যে আছি। বিনা প্রয়োজনে আপনার ঘর থেকে বের হবেন না। বের হলেও আপনারা স্বাস্থ্যবিধি মেনে অর্থাৎ মাস্ক পরে বের হন এবং সোশ্যাল ডিস্ট্যান্স, সামাজিক যে ডিস্ট্যান্স এটা মেনটেন করেন এবং ঘরে ফেরার পরে সাবান দিয়ে 20 সেকেন্ড ভালো করে হাত ধুয়ে নিন। আরেক উচ্চ ঝুঁকিপূর্ণ জেলা নওগাঁয় করোনা সংক্রমণ ঠেকাতে সতর্ক অবস্থানে রয়েছে প্রশাসন। মহাসড়ক এবং ছোট ছোট সড়কে বসানো হয়েছে চেকপোস্ট।
চুয়াডাঙ্গায়ও আশঙ্কাজনক হারে বাড়ছে সংক্রমণের হার। দর্শনা চেকপোস্ট দিয়ে ভারত ফেরতদের দেশে ঢোকা নিয়ে তৈরি হয়েছে নতুন শঙ্কা। বর্তমানে ভারত ফেরত করোনা আক্রান্ত 11 জন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রয়েছে। আফসার উদ্দিন, দীপ্ত বার্তা কক্ষ। নওগাঁ সাপাহারে স্বামীর সহযোগিতায় কিশোরী গৃহবধূকে ধর্ষণের মামলায় 2 যুবককে গ্রেপ্তার করেছে সেখানকার পুলিশ। তারা হলেন সুমন ও আহাদ আলী। মামলার আরেক আসামি পলাতক রয়েছে। পুলিশ জানায়, গত 21শে মে স্বামীর যোগসাজশে টাকার বিনিময়ে গৃহবধূকে ধর্ষণ করে 3 যুবক। পরে ওই নারীকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। 2021 সালের পাশাপাশি 2022 সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের জন্য সংক্ষিপ্ত পাঠ্যসূচি তৈরি করছে সরকার। নির্ধারিত সূচি শতকরা 30% কমিয়ে পরীক্ষা নেওয়া হবে। জুনে প্রকাশ করা হবে এই সিলেবাস। তবে এটি সংক্ষিপ্ত হলেও তা শেষ করতে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানিয়েছেন শিক্ষার্থী আর অভিভাবকরা। করোনার কারণে 14 মাসের বেশি সময় ধরে বন্ধ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। চলছে অনলাইনে পাঠদান। তবে এটি খুব একটা কাজে আসছে না বলে মনে করছে শিক্ষার্থীরা। 2020 সালে এইচএসসি শিক্ষার্থীদের অটোপাস দেয়া হলেও এবার আর তা করতে চায় না সরকার। তাই সময় বিবেচনায় শতকরা 50% কমানো হয়েছে 2021 সালের এসএসসি এবং এইচএসসির পাঠ্যসূচি। কমানো হয়েছে 2022 সালের সিলেবাসও। এসএসসির ক্ষেত্রে 150 এবং এইচএসসির ক্ষেত্রে 180 কর্মদিবস নির্ধারণ করে নতুন পাঠ্যসূচি করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। কোন কোন অধ্যায় পড়তে হবে, কয়টি ক্লাস হবে নির্ধারণ করা হয়েছে সেটিও। বিশেষজ্ঞ মতামতের ভিত্তিতে করা সংক্ষিপ্ত সিলেবাসেই হবে 2021 এবং 2022 সালের এসএসসি এবং এইচএসসি পরীক্ষা। এবং বিষয়ের গুরুত্ব অনুযায়ীও আমরা করেছি যে এই বিষয়গুলোকে তার কন্টেন্টের গুরমৌলিকত্ব যেটা আছে, যে কম্পিটেন্সিটা তার অর্জন করতেই হবে। তা না হলে সে যখন হায়ার ক্লাসে যাবে তখন সে বাধাগ্রস্ত হবে। সেইগুলো বিবেচনায় নিয়ে আমরা সংক্ষিপ্তকরণটা করেছি। তবে শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে এখনও সংশয়ে শিক্ষার্থী এবং অভিভাবকরা। সূচি কমানো নিয়েও রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। একটা শর্ট সিলেবাস তৈরি হলে ছাত্রছাত্রীর জন্য ভালো হবে। ওই শর্ট সিলেবাসের মধ্যে আমরা একটা ভালো স্টাডি আশাবাদী। আর সংক্ষিপ্ত সিলেবাসটা এটাকে আমাদের নিশ্চিত করে দিতে হবে কয়েক মাসের মধ্যে, যাতে আমরা সংক্ষিপ্ত সিলেবাসটাকে কমপ্লিট করে ফেলতে পারি। ছেলেমেয়েদের অটোপাসের চেয়ে যদি পরীক্ষাটি নেওয়া হয় তাহলে মেধাটা যাচাই করা হয়। আমরা চাই বাচ্চারা স্কুলমুখী হোক, যাতায়াত করুক। এদিকে 2020 সালে শুরুর কথা থাকলেও করোনার কারণে পিছিয়ে 2023 সাল থেকে আংশিকভাবে নতুন কারিকুলামে পাঠদান শুরু হবে। মাহমুদুল আরিফিন, দীপ্ত সংবাদ, ঢাকা। দেশের বাইরের একটি প্রসঙ্গ, ইসরায়েল এবং ফিলিস্তিনের হামাসের মধ্যে 11 দিনের সংঘাতের ঘটনা তদন্ত করতে যাচ্ছে জাতিসংঘের মানবাধিকার পরিষদ। তদন্তর দাবি নিয়ে তোলা একটি প্রস্তাবের বিষয়ে বৃহস্পতিবার ভোটাভুটি অনুষ্ঠিত হয়। এতে জাতিসংঘের মানবাধিকার পরিষদের 47 সদস্যের ফোরামের মধ্যে 24টি দেশ পক্ষে এবং 9টি দেশ বিপক্ষে ভোট দেয়। এ সময় ভোটদানে বিরত ছিল 14টি দেশ। সংঘাত তদন্তের জন্য এই প্রস্তাব আনেন ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসি ও জাতিসংঘের ফিলিস্তিনের প্রতিনিধির প্রস্তাবে ইসরায়েল হামাস সংঘাত তদন্তের জন্য একটি স্থানীয় তদন্ত কমিশন গঠনের দাবি জানান তারা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে গত 10 মে শুরু হওয়া গাজায় ইসরায়েলের 11 দিনের অভিযানে অন্তত 253 জন ফিলিস্তিনি নিহত হন। এদের মধ্যে 66 জনের শিশু, আহত হয় 1900-রও বেশি মানুষ। হোয়াইট ওয়াশ করার লক্ষ্যে আজ শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল। মিরপুরে 3 ম্যাচ সিরিজের শেষ দিন রাতের ওয়ানডে শুরু হবে দুপুর 1টায়। প্রথমবারের মতো লঙ্কানদের বিপক্ষে সিরিজ জয়ের রেশ নিয়ে এবার শেষ ওয়ানডেতে মাঠে নামবে তামিম ইকবালের দল। অন্যদিকে সিরিজ হাতছাড়া হলেও লঙ্কানরা চাইবে এই ম্যাচ জিতে অন্তত হোয়াইট ওয়াশের লজ্জা এড়াতে। এই ম্যাচে একাদশে পরিবর্তন আনতে পারে সফরকারী শ্রীলঙ্কা। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরের আয়োজন দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। আমাদের সঙ্গে অনলাইনে আপনি যুক্ত হতে পারেন facebook.com/diptnews এই ঠিকানায় যোগ দিয়ে।